এখানে আছে জাস্ট অঙ্কুরের আছে আর ইয়ার আছে, পূর্বার আছে প্রবলেম। পূর্বার যে প্রবলেম দিছে, প্রবলেম করলে অনেক। ওকে, তাইলে শুরু করি। পূর্বার ফার্স্টেই দিছিল আমাদের কত, সাইড নং। সাইডে কি বলছে, 33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে 9 × 10⁴ তাপ শক্তি সরবরাহ করা হলো। ইঞ্জিনটি কতটুকু তাপ শক্তিকে কাজে রূপান্তর করবে? দ্যাটস ওয়াই আমি বের করতে হবে আমাকে ডাব্লিউ এর মান কত, যার ইফিসিয়েন্সি দেয়া আছে আমাদের 33%। আমরা করছি 33%, এবং কতটুকু তাপশক্তি সরবরাহ করা হয়েছে, এতটুকু। তার মানে এইটা হইলো আমাদের Q1 এর ভ্যালু, ইঞ্জিনের শোষিত তাপ। এখন আমরা বের করতে হবে ডাব্লিউ, কিন্তু ইফিসিয়েন্সির সাথে রিলেশন আছে, আমরা সরাসরি রিলেশন আছে Q2, মানে আমরা ইফিসিয়েন্সি সমান আমরা জানি যে 1 - Q2 হইল Q1 × 100%। বা এইটাকে লিখতে পারি আমরা এইভাবে, যে Q1 - Q2 হইল Q1 × 100%। আবার এই যে Q1 - Q2 কে লেখা যায় ডাব্লিউ সমান ইফিসিয়েন্সি। তাইলে এইখান থেকে আমাদের ডাব্লিউর ভ্যালুটা বের হবে 100 হইল বেরি ইফিসিয়েন্সি ইন্টু Q1। শেষ। এটা বসিয়ে দিলেই আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে। পূর্বা বুঝতে পারছি 4 নংটা? হ্যাঁ ভাইয়া। দেন ছিল আমাদের 6 আর কি। ওইগুলো তো সেম হবে তাই না? কিউ ওয়ান হ্যাঁ, মাইনাস কিউ টুর ভ্যালু ডাব্লিউ। আচ্ছা তাইলে পারবো। ওকে। তাইলে অনেকগুলা শেষ আমাদের, 7 পর্যন্ত শেষ আর কি। 4 থেকে শুরু করে 7 পর্যন্ত শেষ। দেন হইলো সাথে আমার। তো জিরো কেলভিন, তাইলে হ্যাঁ, কেলভিনে কেন জিরো হলো? সেলসিয়াসে কেন না? আচ্ছা দেখি আমরা। সাথে বলা হয়েছে আমাদের তাপমাত্রা রিলেটেড, তাহলে ইফিসিয়েন্সির সাথে তাপমাত্রার যে সম্পর্কটা ছিল 1 - T2/T1 ইন্টু 100%। এই যে T1 এবং T2 এইগুলা কিন্তু লেখা হয় তাপমাত্রার পরম স্কেলে, অর্থাৎ কেলভিন স্কেলে। ও, বুঝাইতে পারছি? তাইলে কেলভিনের মান যদি আমাদের 0 কেলভিন আসে, তাহলে সেলসিয়াসে সেটার মান কত, 273 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি তার মানে তুমি যদি সেলসিয়াসে লিখতে চাও তাহলে 273 লিখতে হবে। বুঝতে পারছি? বুঝছি। ওকে, আচ্ছা। তাইলে আমাদের 7 গেল 10। 10-এ কি বলছে? অঙ্কুর তোমার আনসার পাইছো? তুমিও মেবি বলছিলা 6 না কত বলছিলা, ভুলে গেছি। না ভাইয়া, আমি 23-24 থেকে শুরু আচ্ছা, হয়েছে। 23-24, আচ্ছা। তো তোমারটা আছে এখানে ইনক্লুডেড। আচ্ছা, 10 বলছে সমুষ্ণ প্রক্রিয়ায় 1 মোল কোনো গ্যাস 127 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হতে পারে, প্রসারিত হয় আর কি। মোট কৃতকাজ কত? তার মানে আমরা কোন প্রক্রিয়া বের করবো কৃতকাজ? সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজ। তাহলে সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজের ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউ সমান, আমরা কি জানি, N/T লন V2/V1। তাই এর এর মান দেয়া আছে আমাদের 1, আর এর মান আমরা বসাবো, যেহেতু আমরা এসআই এককে বসাবো, তাইলে 8.314 জুল/কেলভিন আর কি। টির মান দেয়া আছে দেখো 127। 127 যোগ হইলো 273, করলে বেবি আসে কত, 300 আসে। ওকে। আর V2/V1, V2/V1 সমানই দেয়া আছে 2। বুঝা গেল? বুঝতে তাহলে পারছি। এখানে সব সব তাপমাত্রাগুলো কেলভিনে নিয়ে করতে হবে। ইয়েস, আমরা যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম পড়ি সবগুলো তাপমাত্রায় দেখে তাপমাত্রা পরব স্কেলে। আচ্ছা, তাইলে আমাদের 10 শেষ। এখন বলছে 12। আচ্ছা, 12 একটু লজিক্যালি চিন্তা করুন। বলছে কি, একটি গাড়ির চাকা, গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতরে কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটি হলো, আচ্ছা এটা কোন ধরনের প্রক্রিয়া হইতে পারে? এইটা হইলো গাড়ি সময় আয়তন, কারণ গাড়ির চাকার কোনো আয়তনে কোনো হেরফের ঘটে না। বুঝতে পারছি? এখন যদি চাকা ব্লাস্ট হইতো, ফেটে যাইতো, তাইলে সেটা হইতো রুদ্ধতাপীয়। বুঝা গেল? যদি চাকাটা ফেটে যাইতো। ক্লিয়ার?
বুঝছি ভাই। ওকে, দেন আমাদের গেল হতো 12 শেষ 13। 13তে দেখো, 13তে বলছে কি সিপি বাই সিভি সমান এক্স। আমি যাদের খাতা দেখছিলাম তাদেরকে এইটা আমি স্যাক্রিফাইস করে দিছিলাম। তারা অনেকেই আনসার লেখছিল গামা আর কি। এটার আনসার হবে এক্স। আচ্ছা, কি জন্য এক্স হয় সেটাও আগে বলি। আমার বলছে আমাদের কি পি ভার্সেস বি গ্রাফ। তাহলে গ্রাফটা হইলো আমাদের এইদিকে থাকবে পি আর এইদিকে থাকবে বি। আচ্ছা, এই ধরেন একটা গ্রাফ, এটা সরলরেখাই হোক আর বক্ররেখাই হোক ডাজন্ট ম্যাটার। ধরেন একটা সরলরেখা হচ্ছে, এটার ঢালটা কি হইবে, তাইলে অ্যাকচুয়ালি ঢাল হইবে পি বাই ভি ঢাল। বা এমনি যদি স্পেসিফিক বলতে চাও তাহলে ডিপি বাই ডিবি। এতটুকু বোঝা গেল যে পি ভার্সেস বি গ্রাফের ঢালটা হবে ডিপি বাই ডিবি। আচ্ছা, যদি ঢালটা হয়, এবং আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে একটা অনুধাবনমূলক প্রশ্ন পড়তাম, খুব জনপ্রিয় একটা প্রশ্ন, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমুষ্ণ প্রক্রিয়া থেকে অধিক খাড়া বা গামা গুণ খাড়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমুষ্ণ প্রক্রিয়া হতে অধিক খাড়া বা গামা গুণ খাড়া, অধিক খাড়া বা গামা গুণ খাড়া। এই প্রশ্নটা মেবি সবাই পড়ছি ইন্টারমিডিয়েটে, এটা পড়ছি না সবাই? হ্যাঁ আচ্ছা, তাইলে এইটাতেই গিয়ে আমরা দেখছিলাম কিভাবে আমরা করতাম, রুদ্ধতাপীয় ঢাল বের করতাম, সমুষ্ণ ঢাল বের করতাম। রুদ্ধতাপীয় ঢাল মেবি এইটা আসতো, রুদ্ধতাপীয় ঢাল ঢাল সমান আমরা পাইতাম গামা ইজ ইকুয়াল ডিপি বা পি পাইতাম, পি বাই বি, এটা গামা পাইতাম। আর সমুষ্ণ ঢাল পেতাম আমরা মাইনাস পি বাই ভি। এখন আমাদের এই দুইটা ঢালের রেশিও করে আমরা পাইতাম যে ঢালের অনুপাত হয় গামা। বুঝা গেল? তার মানে এখানে এই প্রশ্নটাই বলছে আমাদের যে রুদ্ধতাপীয় এবং সমতাপীয় পি ভার্সেস বি ছেদবিন্দু দ্বয়ের ঢাল দ্বয়ের অনুপাত কত, তার মানে ঢাল দ্বয়ের অনুপাত হবে গামা। বুঝা গেল? পূর্বা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। ওকে, বাট আমি এখানে একটু চালাকি করছিলাম, আমি এখানে সিপি বাই সিবি সমান দিয়ে দিয়েছিলাম এক্স। তার মানে আনসারটা হবে এক্স আমার এই প্রশ্ন অনুসারে। কারণ আমরা জানি সিপি বাই সিবি এই অনুপাতকে গামা লেখা হয়, এজন্যই সেটা গামা গুণ খাড়া হয়েছে। কিন্তু আমি এখানে তো গামা দেই নাই, আমি দিছিলাম এক্স, তার মানে আমার প্রশ্নের অ্যাকচুয়াল আনসার হবে এক্স আর কি। কিন্তু পরীক্ষায় এই ধরনের মানে দিবেন আর কি, আমি জাস্ট একটু করছিলাম, চেঞ্জ করছিলাম। কারণ অনেকেই প্রশ্নগুলো মুখস্থ করে কপি টু পেস্ট করে। আরেকটা দেখাইবো, আরেকটাতে কত নম্বরে বলছিল যে আমার আনসার গুলো, এই তো 17। ভাইয়া বলো। এখানে মানে কত গুণ খাড়া এটাই মানে এই প্রশ্নতে জিজ্ঞেস করছে আসলে। ইয়েস, অনুপাতটা কত, তো আমরাও কিন্তু ওই অনুধাবন মূলক প্রশ্নতে আমরা এই অনুপাতটাই বের করতাম, অনুপাতটা বের করে দেখতাম যে এটার রেজাল্ট আসে গামা। দেন আমরা বলতাম গামা গুণ খাড়া, দ্যাটস ওয়াই অধিক খাড়া, মানে গামার মান 1 থেকে বড় হয়তো, ঠিক আছে, এর জন্য অধিক খাড়া বলতাম। বুঝা গেল? আচ্ছা, মাহফুজে একটা দিছিল যে 6 নং। আচ্ছা মাহফুজ, তুমি কি 6 নং এটা পারবা না? মাহফুজ। জি ভাই, ব্রড নিয়মে করলে পারবো, তবে আমি একটা শর্টকাট ইউজ করছিলাম, ওইটা দিয়ে মোটামুটি হয় সব। কিন্তু এই আনসারটা কেন আসেনি? শর্টকাটের তো অনেক সীমাবদ্ধতা থাকে ভাই, হয়তো বা যথার্থ শর্টকাট ইউজ করা হয়নি। আর এখানে তো শর্টকাট করার তো কোনো মানে হয় না, উৎসের তাপমাত্রা কত, গ্রাহকের তাপমাত্রা দেওয়া স্যার, এখানে এটা তো শর্টকাটের কোনো মানেই দেখি না আমি। এটা তো ব্রডলি হই, এখানে আর শর্টকাট কি করবা তুমি? এটা তো আর কোনো প্রশ্ন বলে না, জাস্ট ডিরেক্ট এটাই বলছে, সূত্র বসাই বা আনসার চলে আসবো। ভাইয়া গ্রাহকের তাপমাত্রা মানে তো T2। ইয়েস, T2। আচ্ছা, জি ভাই, তাইলে বুঝছি। তাইলে আমাদের 13 গেল। দেন হইলো আমাদের 17। আচ্ছা, 17 ম্যাথের আমি আনসার দিছিলাম, অনেকেই বলছিলেন যে আমার আনসার নাকি ভুল। তারা কি জন্য বলছেন আমি একটু বলি। আপনাদের মেবি এটা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এবং সেখানে লেখা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমি লিখে দিচ্ছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আনসার দুইটা তো সেম আসবে না। আচ্ছা, তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তাইলে এইটা হইব ওই যে দুই স্থির বিন্দুর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা।
দুই স্থির বিন্দু ফর্মুলা আমরা কি জানি যে তাপমাত্রার পরিবর্তন হইল গিয়ে তার তাপীয় ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। এবং এইখান থেকে আমরা স্কেল গুলা প্রতিষ্ঠাটা এইভাবে লিখতাম আমরা যে থিটা, ধরেন যে কোনো একটা টেম্পারেচার থিটা আই, দেন হইল গিয়ে থিটা এস মাইনাস থিটা আই সমান আমরা লিখতাম এক্স মাইনাস এক্স আই বাই হইল গিয়ে এক্স এস মাইনাস হইল গিয়ে এক্স আই। এখন দেখেন আপনাকে বের করার কথা বলছে শুধু থিটা, এইখানে কিন্তু আমরা থিটার পরিচয় ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা কিন্তু আপনার কেলভিনে ইউজ করবে না, করলেও সমস্যা নাই, বাট রেজাল্টটা ডিগ্রি সেন্টিগ্রেডে আসে আর কি, সবগুলো যদি সেলসিয়াসে রাখো। আচ্ছা, আমি বের করার কথা বলছি এই থিটার ভ্যালু হতো, মানে চুল্লির তাপমাত্রা হতো, এইটা বের করার কথা বলছি। আচ্ছা, এবং থিটা এর সমান দেয়া আছে 180, এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, আর থিটা আই সমান দেয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আপনার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার রোধ কত বলছে 8 ওহম, মানে এক্স আই সমান 8 ওহম, এক্স আই সমান আমাদের বলছে 8 ওহম। আর এক্স এস মানে 180 ডিগ্রিতে বলছে 20। আর আপনার বলছে কি ওই যে থিটা টেম্পারেচারে বলছে আপনার রোধ হইল গাড়ি 32, তার মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে 32। তার মানে এখান থেকে আপনি থিটা বের করতেন, এটা করা যাইব না পূর্বা এখন ফার্ম বা বাকিরা? ভাইয়া। আচ্ছা, 17 গেল, দেন হইল আমাদের 19। আচ্ছা 19, আচ্ছা গতদিন ফ্রি ক্লাস কে কে করছিল এখানের মধ্যে, কেউ করছিল ফ্রি ক্লাস? এই যে ইয়েতে সিয়ামের এটাতে নিছিলাম। আচ্ছা কেউ, জি ভাই আমি করছি। আচ্ছা তাহলে এটাতে 19টা তো তুমি পারবে, আর এমনি তো মেবি তোমার এটা প্রবলেম না, সেখানেও আমি বলে দিছিলাম 19 সম্পর্কে, মানে ফ্রি ক্লাসের মধ্যে আর কি। আচ্ছা, তো দেখি আমরা, আমাকে বলছে কি সেলসিয়াসে পরিবর্তন দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে পরিবর্তন দেওয়া আছে। আচ্ছা তাইলে বলেন তো পারবো ভাইয়া। ওকে, তাহলে 1.8 গুণ করলে দিলেই হইব। ওকে, দেন হইল গে আমাদের 19 শেষ, দেন আমাদের 22। আচ্ছা 22 পারবো না পূর্বা, যদি আমরা 19 পারি? ভাইয়া 19-এ কি বললেন? 1.8 দ্বারা গুণ, গুণ বুঝলাম না। করলেই চলে আসবে। ক্ষেত্রে 1.8 এরকম প্রশ্ন থাকলে 1.8 দ্বারা গুণ করলে হয়ে যাবে। যদি পরিবর্তন আহ, বলে, আচ্ছা। পরিবর্তনের সূত্রটা বসাইলে তো হবে ভাই। হ্যাঁ সূত্র বসাইলে হইব, বাট ডিরেক্ট 1.8 এইটা দিয়ে একটু দেখা দিলে ভালো। 1.5 ইন্টু 1.8 করলে রেজাল্ট মানে আছে। পরিবর্তন বললে সবসময় 1.8 দিয়ে ইয়েস গুণ করলে হবে। ইয়েস, যদি আপনাকে সেলসিয়াস কিংবা কেলভিন থেকে ফারেনহাইটে যেতে হয়। আচ্ছা এখন বলো 22। আচ্ছা আমি বলে দিই পরিবর্তনের ক্ষেত্রে, নোট করে রাখতে পারো, এটা সব ক্ষেত্রে সত্য। পরিবর্তনের ক্ষেত্রে যদি পরিবর্তন লেখাটা থাকে, পরিবর্তনের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ভাইয়া যা 1 কেলভিন সেম, 1.8 ডিগ্রি ফারেনহাইট সেম। বোঝা গেল? তার মানে আপনাকে বলছে 5 ডিগ্রি মানে সেন্টিগ্রেড, তার মানে এটা হবে 5 কেলভিন, 5 × 1.8 ফারেনহাইট। বুঝতে পারছি এটা? মানে সেলসিয়াস থেকে যদি কেলভিনে বলতো তাহলে 1 দ্বারা গুণ, এবং ফারেনহাইট বলায় 1.8 দিয়ে গুণ। হ্যাঁ, এখন বলেন 22-এর আনসার কত হবে? 22-এর আনসার 35 কেলভিন। ইয়েস, 53। বোঝা গেল? 35। Sorry. ওকে, তাইলে আমাদের 22 গেল, এখন 23। 23 মেবি অঙ্কুরের প্রবলেম, 23 আর 24। জি ভাইয়া, আমি এই দুইটা প্রশ্ন কিছুই বুঝি নাই। আচ্ছা 23 আর 24, 23 বুঝলে 24 বুঝবা, 24 বুঝলে 23 বুঝবা, দুইটাই সেম প্রশ্ন। যে ওকে, আমাকে কি বলছে 210 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশ এবং শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য কত সেটা বের করার জন্য যদি পতনশীল পানির সমস্তই বিভব শক্তি তাপে রূপান্তরিত, আর পরেরটাতে বলছে 65%, তার মানে একটা ক্ষেত্রে সম্পূর্ণটা, একটা ক্ষেত্রে জাস্ট 65%। তাহলে ধরলাম একটা উঁচু পাহাড়, আর এইটা হলো গিয়ে আমাদের গ্রাউন্ড স্টেজ। তাহলে এইখান থেকে খালি ধরলাম এম বরের পানির বড় হইলো গিয়ে এম, আর এই যে ব্যবধানটা এটা ধরলাম এইচ, এই এম বরের পানিটা
এইখানে এসে পড়ায় তাপমাত্রা পরিবর্তন হয়েছে। এইখানে ধরেন তাপমাত্রা ছিল θ1, আর এইখানে ছিল পানির তাপমাত্রা θ2। তার মানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে ডেল থিটা। এটা আমাদের বলছে প্রশ্নে বের করার জন্য। আচ্ছা, এখন বলেন এই এম্বরের পানি ভূমি থেকে এই উচ্চতা থাকলে তার বিভব শক্তি কতটুকু হবে? mgh। ওকে। আর এইখানে অবভিয়াসলি পানির তাপমাত্রা পরিবর্তন করছে না। আচ্ছা, পরিবর্তন যদি ঘটে, তাপমাত্রা পরিবর্তন ঘটে, তাইলে তাপ শক্তির সূত্রটা কি? ms ডেল থিটা। বুঝা গেল? আচ্ছা, তার মানে আমাকে বলছে এই যে তাপটা উৎপন্ন হয় এই তাপটা তার বিভব শক্তির সমান। এই যে 23-এর প্রশ্নে। আর 24-এর প্রশ্নে বলছে এই তাপটাই তার বিভব শক্তির 65%। তার মানে আপনার 23-এর আনসারটা হবে যে ms ডেল থিটা ইজ ইকুয়াল mgh। তো বাদ। তার মানে আপনাকে ডেল থিটা সমান আপনি লিখতে পারেন gh বাই হলো s। আর 24-এর আনসারটা হবে, যেহেতু 65% বলছে, বিভব শক্তির 65%, তাহলে 24-এর আনসারটা হবে ডেল থিটা সমান 65% gh বাই হলো s। 23 আর 24 বোঝা গেল অঙ্কুর? জি ভাইয়া, এখানে আচ্ছা, এস তো হচ্ছে সুপ্ত তাপ না, এসটা এস এখানে এর কি ভ্যালু হবে? কত বলো? 4200। ইয়েস, 4200। কিন্তু ক্যালকুলেশন করলে তো ওই যে মানে আনসার সেম আসে না, এরকম তো করছিলাম। আনসার কি আসে তোমার? আমার 23 আসতে 0.49 কেলভিন। আর আমার আনসার কত? ও সরি সরি, আমার 0 আসছে আর আপনার 0.49 কেলভিন। তোমার জিরো আসে? জিরো কেমনে আসে? জির মান কত? 9.8। এইচ এর মান কত? আমাদের 210 23-এর ক্ষেত্রে। আর আপনার এস এর মান কত? 4200। তার মানে 0.49। ক্যালকুলেটার বসাও তো। জির মান 9.8, এইচ এর মান হইল 210, আর এস এর মান হইল 4200। হয়েছে ভাইয়া। এটা তো জিরো আসার কোনো প্রশ্ন। জিরো তখনই আসবে যখন জি কিংবা এইচ দুইটার মধ্যে যে কোনো একটা জিরো হবে। বুঝা গেল? আর 24। 2400 কইরা দেখো, ওই যে উপরে তারপরে তোমার 65%, মানে 0.65 ইন্টু জিএইচ বাই হলো এস। এই এইচ এর মান হইলো তখন 70, জির মান হলো 9.8, আর এস এর মান হলো 4200। 24। বুঝছি। ওকে, 25-26। 25 আর 26। 25-এ রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছে যে আয়তন কতটুকু সংকুচিত হয়। আয়তন 1/8 সংকুচিত হলো। 25-এ বলছে কি 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকুচিত করে আয়তন 1/8 করা হইলো। তার মানে V1 সমান যদি ভি ধরেন, তাহলে V2 সমান হইলো V/8। এতটুকু বুঝতে পারছি। এখন ইনিশিয়াল টেম্পারেচার দেয়া কত আছে আমাদের? 37। মানে T1 সমান 37 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে 37 প্লাস 273 করবেন, করলে যেটা আসে আর কি, মেবি 310 আসে কেলভিন। আমাকে বলছে T2 বের করার জন্য। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি কি, যে তাপমাত্রার সাথে ইয়ার সম্পর্কটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া? T1 V1 gamma - 1 ইয়েস, এইটা equals to T1 V1 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। তাইলে আপনার গামার ভ্যালু দেওয়া আছে 4/3। বুঝা গেল? বুঝতে পারছি? জি ভাই, এগুলো তো ক্যালকুলেশনের প্রবলেম হয়েছে, এমনি ফর্মুলা গুলা তো বুঝছিলাম। তাইলে তুমি ক্যালকুলেশনে ভ্যালু গুলা ঠিক মতো বসাও নাই, এজন্যই আর কি। আচ্ছা, 26। Okay, তো আমাদের 26-এ বলছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 কেজি পরের বরফ টুকরাকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 2 লিটার পানিতে ফেলা হলে মিশ্রণের তাপমাত্রা কত? দ্যাটস ওয়াই এই যে মিশ্রণের তাপমাত্রাটা আমরা বের করবো, সেটা হলো গেলে আমাদের ক্যালোরিমিতির মূলনীতিতে পড়ে। ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি জিনিসটা কি? গৃহীত তাপ ইজ ইকুয়াল বর্জিত তাপ।
গৃহীত তাপ ইজ ইকুয়াল বর্জিত তাপ, এই জিনিসটা অ্যাপ্লাই করব। তাইলে মিশ্রণের তাপমাত্রা ধরে নিলাম, মিশ্রণের তাপমাত্রা হবে থিটা, আমি ধরে নিলাম মিশ্রণের তাপমাত্রা হবে থিটা। তো এখন দেখেন, আপনাকে ফার্স্ট আছে হ্যাঁ, বরফের টুকরা আছে -5 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর একটা পানি আছে হলো 70 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে মিশ্রণের তাপমাত্রাটা হবে, এই থিটার পরিচয়টা হবে 70 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কম, এবং 70 ডিগ্রি থেকে কম, আবার 5 ডিগ্রি থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি। বোঝা গেল এইটা, যে আমাদের এই থিটার ভ্যালুটা হবে 70 ডিগ্রি থেকে কম এবং -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি। তাইলে এখন আমাকে আগে দেখি -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থিটাতে নিতে হলে আমাদের কতটুকু তাপ গ্রহণ করতে হবে। তাইলে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফার্স্টে আমাদের যেতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে, দেন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে যেতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে, দেন 0 ডিগ্রির পানি থেকে আমাদের যেতে হবে θ ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে। তার মানে এই যে -5 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 কেজি বরের বরফ টুকরার ক্ষেত্রে আমাদের এই 3টে স্টেপ নিতে হবে, মানে বরফের মোট গৃহীত তাপ হবে এইটা। আর ওই যে আমাদের 70 ডিগ্রি সেন্টিগ্রেডের যে তাপটা আসিল, পানিটা আসিল, সেটার ক্ষেত্রে জাস্ট 70 থেকে আপনাকে যেতে হবে শুধু থিটাতে। এইটুকু আমরা বুঝতে পারছি। জি ভাই। ওকে, যদি আমরা এতটুকু বুঝতে পারি তাইলে আমাদের সমাধানটা হয়ে যাবে। তাইলে দেখি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমাকে 0 ডিগ্রি পানিতে যেতে হবে, যেহেতু তাপমাত্রার পরিবর্তন 150, আমাদের হবে ms ডেল থিটা। বাট যেহেতু আমাদের -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রিতে আমরা যাচ্ছি, তাইলে এই ক্ষেত্রে আমাদের এস এর ভ্যালু হতো 2100। 2100। ইয়েস, বরফের ক্ষেত্রে আমাদের এস এর ভ্যালু হলো 2100। আর এম এর ভ্যালু তো দেই আছে আমাদের 1 কেজি, আর ডেল থিটার ভ্যালু আসবে 5। তাইলে 1 × 2100 ইন্টু, ও সরি, 2100 × 5। আচ্ছা, প্লাস আমাদের 0 ডিগ্রির বরফ থেকে যেতে হবে 0 ডিগ্রির পানিতে, তার মানে এখানে প্রয়োজন আমাদের সুপ্ত তাপ। তাইলে আমরা এখানে লিখবো ml/f। আচ্ছা, এম এর ভ্যালু তো আমরা জানি 1 কেজি। এখন বলেন আমাদের এলএফ এর ভ্যালু কত? 3.36 into 10 to the power 5. ইয়েস, 3.36 ইন্টু 10⁵। দেন আমরা যাব যে 0 ডিগ্রির পানি থেকে 5 ডিগ্রি, সরি, θ ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে, তার ক্ষেত্রে এক্ষেত্রে এম এস দেন θ-0। তাহলে এম এর ভ্যালু হইলো আমাদের 1, আর এই এস এর ভ্যালু হইলো আমাদের 4200, আর 0 তো 0ই, তার মানে এখানে শুধুমাত্র তা হলো থিটা। তার মানে এটা পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড, বা মোট গৃহীত তাপ। মোট গৃহীত তাপ, গৃহীত তাপ এতটুকু বুঝতে পারছি, এটা যে মোট গৃহীত তাপ। জি ভাই। ওকে, এখন আসেন বর্জিত তাপ। বর্জিত তাপ যেহেতু পানির স্টেডি আছে, তার মানে একটা স্টেডি হবে, তাইলে সেটা হবে 70 ডিগ্রি থেকে সে নেমে আসবে θ ডিগ্রি সেন্টিগ্রেডে। তার মানে এম এস আপনার 70 মাইনাস থিটা। এই ক্ষেত্রে এম এর ভ্যালু হইল আপনার 2 লিটার বা 2 কেজি। পানির ক্ষেত্রে আমরা জানি 1 লিটার যা 1 কেজি সেম, শুধুমাত্র পানির ক্ষেত্রে। তার মানে 2 লিটার যা 2 কেজি সেম। তার মানে পানির ক্ষেত্রে এম এর ভ্যালু হইল 2, আর এস এর ভ্যালু হইল 4200, আর 70 মাইনাস থিটা তো থাকলোই। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, এইখান থেকে আপনি থিটার ভ্যালুটা বের করে ফেলবেন। পারবো না এটা এখন? জি ভাই, পারবো। অঙ্কুর পারা যাইব? জি ভাইয়া। ওকে, পূর্বা পারবো? জি ভাইয়া। আচ্ছা, যদি আমরা এটা পারি। আচ্ছা, পূর্বায় বলছে কত, 25-এ সমস্যা। 25-এর ওর নাকি ক্যালকুলেশন মিলে না। আচ্ছা, আমরা দেখি এইটাতে কি এমন কাহিনী আছে 25। আচ্ছা, 25-এর ক্ষেত্রে আমরা তো আগেই দেখে ফেলছিলাম কি আসবে সূত্রটা, Q1 V1 গামা-1, T2 V2 গামা-1। তাইলে এখন আমি বের করবো T2। তাহলে T2 সমান আমি কি লিখতে পারি, যে V1/V2 গামা-1, দ্যাটস ওয়াই আমি কি লিখতে পারি, T1। তাইলে এইটার ভ্যালু আসবে V/8, আর গামার মান হইলো গিয়ে 1.33, মানে 4/3 মানে 1.33। 1.33 - 1 ইন্টু T1 এর মান হইলো 37 + 273। আচ্ছা,
তাহলে এইখানে আসে 0.33 ইন্টু হইলো 310। পূর্বে এখন ক্যালকুলেট করো তো, করে দেখো কত আসে রেজাল্ট। পূর্বা ক্যালকুলেটর গুলো হই 8 ইন্টু 615.71। 8.33 ইন্টু 310, 615.71। আমার আনসার কত ছিল? 347। আচ্ছা, এইটা আপনার বের হয়েছে কিসে? 615 কেলভিনে। কেলভিনে। মাইনাস করেন 273, 342 ঠিক। হয়। 72 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝা গেল? এটা কেলভিনে রাখলে হবে না ভাইয়া, হইব তো, একটু ক্যালভিনে রাখলে স্পেসিফিক হইতো না, হয়। অবশ্যই হইব। বুঝা গেল? বুঝতে পারছি? পূর্বা বুঝছি? জি ভাইয়া, তাহলে এটা 347 হবে না? 347 দিছিলাম নাকি? কত দিছিলাম তো আমি নিজেও জানি না আনসার। 347 দিলে সেটা ভুল দিছিলাম, আচ্ছা ভাই। বাট তুমি যেরকম দিছিলা কত, 37 না কত দিছিলা, এটা তো না। না, আমি এখানে 8 এর জায়গায় 1/8 দিই। ও আচ্ছা, তো হইলো গেল আমাদের এইটা। দেন আর কত ছিল? 26 শেষ, 28, 30। 28-এ কি বলছে? আচ্ছা, 28-এর কাহিনীও সেম। 28-এ বলছে, অঙ্কুরেরও তো মেবি 28-এর প্রবলেম ছিল। না ভাইয়া, আমার 34 আর 39। 34 আর 39, তোমার এখন এত লেট কি? আচ্ছা, 28-এ বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভাস্পেতে পরিণত করার। তার মানে এখানে জাস্ট সুপ্ত তাপ। তার মানে সুপ্ত তাপের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হয়। এন্ট্রপি সমান আমরা জানি আর কি, ডিকিউ বাই হলো এই ডিটি, এটা আমরা জানি। বাট সুপ্ত তাপের ক্ষেত্রে এম এল বাই হলো এই টি। তাহলে এম এর মান দেয়া আছে 373, আর এল এর মান কত হবে এখানে? 2.26 ইন্টু 10⁶। আর টির মান 100 ডিগ্রি মানে হইলো 373। শেষ। 10⁶ জুল পার কেলভিন। পূর্ব আনসার পাইছো? জি ভাইয়া। 28। দেন হলো 30। 30-এ কি বলছে? আচ্ছা, 30-এ বলছে আমাদের যে একটি কার্নো ইঞ্জিন 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ গ্রহণ করে এবং 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপ বর্জন করে। ইঞ্জিন প্রতি চক্রে আমাদের 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, তাইলে প্রতি চক্রে কাজের পরিমাণ হতো, তার মানে আমাদের ওই ডাব্লিউটা বের করার কথা বলছে। তাহলে এটা ওই আগে যে এখন করছিলাম ঠিক সিমিলার। বোঝা গেল? ওই যে আমাদের চালে না পাশে ছিল যে এইটার মতোই। T1 মাইনাস T2। ইয়েস, বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাইলে আর এটা করাই না। যদি তারপরেও ক্যালকুলেট করে আনসার না মিলে বললো ইনবক্সে। আচ্ছা, 31। 31 বলছে একটি কার্নো ইঞ্জিন 47 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপ গ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা হয় 60, এবং ওই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 80% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? তার মানে আমাকে কি চেঞ্জ করতে হবে? শুধুমাত্র উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা কিন্তু পরিবর্তনের কথা বলে নাই। ঠিক আছে, তাহলে গ্রাহকের তাপমাত্রা যা আছে ঠিক সিমিলার থাকবে, অর্থাৎ 47 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। বুঝাইতে পারছি? তার মানে এইটার কেস কিভাবে করব? ফার্স্টে আমরা 60 ডিগ্রি ধরে আমরা বের করব কত, T2টা, সরি হ্যাঁ T1টা, এবং দেন 80 ডিগ্রি ধরে আমরা বের করব T1। দেন এই দুইটা ডিফারেন্স করবো, এটাই হলো আমাদের রেজাল্ট। বুঝা গেছে? করবা বুঝছি ভাইয়া। প্রথমে তুমি 60 ডিগ্রি ধরে তুমি করবা, T1 বের করবা, দেন 80% ধরে তুমি T1 বের করবা, দেন দুইটার পার্থক্য করবা। তাইলে তোমাকে এতটুকু তাপমাত্রা কি করতে হবে? বাড়াতে হবে।
কারণ দুইটার ক্ষেত্রে গ্রাহকের তাপমাত্রা সেম থাকবে। আচ্ছা, দেন আমাদের কত? 34। 34-এ বলছে কি যে আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড এর 4 কেজি পানি এবং 67 ডিগ্রি সেন্টিগ্রেড 6 কেজি পানি মিশ্রিত করলে এন্ট্রপির পরিবর্তন কত? তার মানে যেহেতু তোমাকে এখানে মিশ্রিতই করা হয়েছে, সেহেতু তুমি মিশ্রণের তাপমাত্রা জানো না। তার মানে ফার্স্টেই আমাদের কাজ হলো মিশ্রণের তাপমাত্রাটা বের করা। তাহলে মিশ্রণের তাপমাত্রা প্রথমে বের করবা। তাহলে মিশ্রণের তাপমাত্রা যদি থিটা হয়, তাহলে এই থিটাটা হবে আপনার 37 থেকে বড়, অর্থাৎ থিটার পরিচয় হবে 37 থেকে বড় কিন্তু 66 থেকে ছোট। তার মানে এখানে একটা স্টেডি আছে, সবগুলোই পানিতে আছে, সো আপনার এল এর কোনো ভ্যালু লাগবে না। তার মানে আপনার ফার্স্টে 37 ডিগ্রি থেকে আপনি থিটাতে কনভার্ট করবেন, এইটা হবে আপনার গৃহীত তাপ, অর্থাৎ এম এস, যে থিটা মাইনাস 37। আর এইদিকে আপনার হবে 67 থেকে আপনার থিটাতে আসবেন, এইটা হবে আপনার বর্জিত তাপ। এইটার ক্ষেত্রে হবে এম এস 67 - থিটা। এই এস এস আপনি কাটতে পারেন, বাট কাটতে পারেন না, কারণ একটার ক্ষেত্রে হইলো 4 কেজি, আর একটার ক্ষেত্রে হইলো 6 কেজি। তাইলে এইখানে এর হলো 4, 4 থিটা মাইনাস হইলো 4 এবং 37 যা করলে যা হয় আর কি। আর এখানে এর 6 × 67 - 6 থিটা। এইটা করলে আপনার থিটার ভ্যালু খুব সুন্দর করে বের হয়ে আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এক্ষেত্রে এটা কি বুঝি নাই? না, বুঝছি। আচ্ছা, তাহলে থিটার ভ্যালুটা পেয়ে গেছি, এখন আমাদের বলছে এন্ট্রপির পরিবর্তন কত সেটা বের করার জন্য। তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে, যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাহলে 4 কেজির জন্য আপনাকে কিন্তু মোট এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে। 4 কেজির জন্য এন্ট্রপির পরিবর্তন ধরলাম DS1। তাইলে এম, এন্ট্রপির পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন হইলে হয় আমাদের যে এম ভাইয়া এস, দুইটা মিশ্রিত করে ফেলছি, তাহলে আর আলাদা আলাদা কেন করতে হবে? কারণ 10 কেজি নিয়ে এইটায় নিলাম। তাপ বর্জন করে 66 6 কেজি, আর এইটায় তাপ আপনার কি করে গ্রহণ করে। ঠিক আছে, এজন্য আপনাকে মোট এন্ট্রপি বের করতে হবে, এই প্রক্রিয়ার মিশ্রিত এন্ট্রপি কত হয়েছে পরিবর্তন, এটা বের করতে হবে। মানে প্রথমে 37 থেকে ইয়েস, ডিরেক্ট না বোঝে না। প্রথমে আপনি এই যে ডিএস লন T2/T1 করলে আপনি একটা জিনিস পাইবেন, এইখানে T2 হবে আপনার থিটাকে আপনি কেলভিনে কনভার্ট করবেন আগে, এটা হবে আপনার T2। ওই ঠিকাটা ওই ঠিকই। হ্যাঁ, আর T1 তো আপনার ওই 37 আছে, এইটাকে আপনি কেলভিনে আচ্ছা, নিবেন, মানে 310। দেন বুঝতে আপনার পারছি। আছেন DS2, সেম এম এস লন T2। T2 অলওয়েজ কিন্তু আপনার ওইটাই হবে 37, সরি থিটার ভ্যালু যেটা হবে T2। আর T1 আসবে তখন, এখন আসবে 66। তার মানে দুইটার ক্ষেত্রে আপনি DS1 এবং DS2 পাইছেন না। এখন ডিএস সমান হবে DS1 প্লাস DS2, এটাই হবে আপনার এন্ট্রপির পরিবর্তন। বুঝতে পারছি? জি ভাইয়া। এখানে DS2-র মান নেগেটিভ আসতে পারে আর কি, যাই আসুক চিহ্ন যা আসবে চিহ্ন সহ বসাবেন। আবার কখনো পজিটিভ করে দিবেন না, কারণ এন্ট্রপি অনেক, আপনারা পজিটিভ করে অভ্যস্ত, যদি নেগেটিভ আসে তখন দেখবেন আপনারা অনেকেই পজিটিভ করে দিচ্ছেন, পজিটিভ করা যাবে না, এখানে একটা মাইনাস আসবে আর কি। বাস্তবে বাস্তবে কি নেগেটিভ হয় ভাইয়া? কি এনট্রপির পরিবর্তন, বুঝি এনট্রপির নাই? পরিবর্তন বাস্তবে নেগেটিভ হয়? বাস্তবে নেগেটিভ হয় না, বাট বর্জন করলে তাপমাত্রা হ্রাস পাইলে তো নেগেটিভ হইবে, পরিবেশের তাপমাত্রা তো হ্রাস পায় না, যতদিন যায় বৃদ্ধি পায়, এজন্য এনট্রপি মানে পজিটিভ হয়। বুঝাইতে পারছি? বাট জি ভাইয়া। এইখানে আপনার প্রসেসে নেগেটিভ আসে, সো নেগেটিভ দিতে হবে। জি। পজিটিভ লিখে যদি হ্রাস লিখে দিই তাহলে হবে না? কিন্তু আপনি যখন ডিএস প্লাস DS2 করবেন, ধরেন আপনার DS1, সাপোজ ধরেন DS1 এর মান আসলো 4 এবং DS2-র মান আসলো আপনার -2, আপনি হ্রাস লিখছেন সমস্যা নাই, কিন্তু আপনি মোট এন্ট্রপি কত হবে? 4 - 2 মানে 2, এই জিনিসটা আপনার আসবে। বুঝতে পারছি? জি। এত বড় ম্যাথ কি আসার পসিবিলিটি আছে? ম্যাথটা বড় না, ম্যাথটা আপনি ক্যালকুলেটর করতে পারতেন, আমি দেখাইছি বড় কইরা। খাতায় 2 বার করবা, ক্যালকুলেটরে একবার করবা, দেবা ম্যাথ কতখান ছোট। এত বড় ম্যাথ, আমি বলি এত বড় ম্যাথ যেন বলেন, আপনাদের সব ম্যাথ কিন্তু বাচ্চাদের ম্যাথ দিবে না, ছোট 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 বাচ্চাদের যে ম্যাথ গুলা, এই ম্যাথ গুলা দিবে না। দুই একটা ম্যাথ আপনি ধরেন 30টা যে প্রশ্ন আছে, 30টা থেকে আপনার 25টা পারবেন বা ইজিলি করতে পারবেন, বাট 5টা তো একটু লং প্রসেসের দিয়েই দিবে। সবগুলা ম্যাথ কিন্তু 30টা ম্যাথ কিন্তু এত ইজি দিবে না স্যার। বুঝতে পারছি?
এই ম্যাথ গুলা কি ভাই আনসার করা উচিত সময় কোন যদি বেশি যায়? এখন আনসার করা উচিত? আমি যদি থাকতাম আমি আনসার করতাম, কারণ আমি ইংলিশ পারি না। আর আমি ইংলিশ দাগাইও নাই পরীক্ষায়, ফার্স্টটা দাগাইছিলাম। কিন্তু নেগেটিভ তো নাই। না, নেগেটিভ নাই। ওকে, এখন আসেন 35। 35 খুব মজার একটা ম্যাথ। 35-এ বলছে কি, 9 সেকেন্ডে পানির তাপমাত্রা আপনার 40 ডিগ্রি থেকে 75 ডিগ্রিতে হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধির হার কত? তার মানে এখানে তাপমাত্রা সেন্টিগ্রেডে তাপমাত্রা পরিবর্তন কত? আপনার 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফারেনহাইটে পরিবর্তন কত আসবে? 35 × 1.8, মানে 63 ডিগ্রি ফারেনহাইট। এটা তো বুঝতে পারছি নাকি? জি ভাইয়া। এখন বলছে আপনাকে কি তাপমাত্রা বৃদ্ধির হার। তাহলে কোনো কিছুর হার যেহেতু সময় উল্লেখ আছে, তাইলে ওই তাপমাত্রাকে ডেল টি বাই টি, মানে টি হলো মানে 63/9, অর্থাৎ 7 ডিগ্রি ফারেনহাইট/সেকেন্ড। বোঝা গেল? বুঝছি। ওকে, তাইলে আমাদের 35 শেষ, দেন 36 আর 39। আজকের ক্লাসও শেষ। আচ্ছা, 36 কেন পারলাম না পূর্বা? ওই পূর্বা 36 কেন পারলাম আমি না? ফারেনহাইটে লিখেছি। যে কোনো একটা লিখলেই তো হবে। আমি তো 40 ডিগ্রি ফারেনহাইট লিখছি, আর -40 ডিগ্রি সেলসিয়াস আনসার। তে আনসার আপনার -40 ডিগ্রি ফারেনহাইটই আসবে। ও 40 যেহেতু আসছে, আপনি মেবি, তুমি মেবি চিহ্নের মধ্যে ইয়ে করছো আর কি, এটা মাইনাস আসবে। বুঝতে পারছি? জি। ওকে, কারণ 36। আচ্ছা ভাই, দেখলাম কোয়েশ্চেন ব্যাংকে সেলসিয়াস বা ফারেনহাইট উল্লেখ করছে না, তো শুধু -40 রাখতে কি বলবো? এখন -40 রাখলে ভুল হইব কিনা, আরেকটা জিনিস তো আছে এখানের মধ্যে, অনেকে তো আবার কেলভিনও রাখতে পারতো। আমার কথা হইলো কি, আমি একটা আনসার করবো যতটুকু নিজের সেফ জোনে দেখা যায়। যেমন এই ম্যাথ গুলাতে সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং কেলভিন, এই ম্যাথ গুলাতে আপনি যদি ভ্যালু ইউজ করেন না, সাপোজ ধরেন অনেকেই গতকালকে যারা ইয়ে করছেন, আমি মনে হয় কিছু কিছু রেজাল্ট আছে কত মিলি এটিএম এ আসিল মনে হয় একটা রেজাল্ট, এটা মনে হয় 0.7 আসে এটিএম, গতকালকের যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল। আর এইখানে আমি মনে হয় মিলিমিটার লিখছিলাম, ধরুন 553 বা সামথিং এইরকম লিখছিলাম। তাইলে আমি যখন পেপার দেখছি, যারা 553 লেখছে মিলিগ্রাম, সরি মিলিমিটার, তাহলে তাদেরটা তো আমার উত্তরপত্র এটা দেওয়া আছে। কিন্তু অনেকে 0.7 লিখছে। এখন আমি তো ফার্স্টেই মানে ইয়ে করছি 0.7 কই থেকে আসলো। এর পরে আরেকটাতে দেখলাম কার পেপারে মনে হয়, অনুসার পেপারে দেখলাম মনে হয়, তাই মনে হয় এটিএম উল্লেখ করছে। তখন আমি ভাবলাম যে না, তারা তো এটা এটিএম এ কনভার্ট করে জানিছে। কিন্তু পরীক্ষার হলো যখন যে স্যারে পেপার দেবে, এতটা ভাবতো না, এর কাছে যদি এইটাই থাকে উত্তরপত্র, একটাই আনসার থাকে, তাহলে এইটাই দিব। বুঝতে পারছি? আর তুমি যদি একক জি। লিখা দেও, তখন স্যার একটু ট্রাই করবো যে না, এটা আদৌ আনসার হয় কিনা। সো এইটাই, এর জন্যই আমি কই আর কি একক দিবা। কারণ একটা আনসার যেহেতু এটা এমসিকিউ না, এটা রিটেন, সো এইটার বিকল্প, একটা প্রশ্নের বিকল্প অনেকগুলো আনসার থাকতে পারে। এটা এককের উপরে নির্ভরশীল। এখন তুমি লেখা দিলে আনসার 1 মিটার, আর একজনে লেখো তোমার পরেই আর একটা পেপারে লেখলো 100, স্যার নিজেও কনফিউজড হয়েছিল। আর স্যারের এখানে খাতাতে লেখা আছে ধরো 2। জিনিসটা এইটাই আর কি। এর জন্যই মার্ক কমে, যেগুলা ধরো ইউনিট টাইপের কিংবা রিটেনে মার্ক, এটার কারণেই কমে। আচ্ছা, তাহলে 36 গেল আমাদের, এখন হইলো আমাদের 39। তাইলেই শেষ। 39-এ বলছে কি তা, যে কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে এবং অন্তঃস্থ শক্তির হ্রাস হয় 400 জুল, তাইলে সিস্টেমের ওপর কি পরিমাণ কাজ করা হয়েছে, বা সিস্টেম পরিবেশের উপর কি পরিমাণ কাজ করে। তাহলে এইটা হলো গিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ ইজ ইকুয়াল ডিডাব্লিউ প্লাস ডিইউ। তাহলে আমি বের করবো ডিডাব্লিউ। তাইলে দেখেন আমাকে কি করেছে, সিস্টেমে কতটুকু তাপ শোষণ করে, 1500 জুল। তার মানে ডিকিউ এটা পজিটিভ। ওকে, এখন দেখেন অন্তঃস্থ শক্তি হ্রাস পাইছে না, তার মানে ডিউ এটা নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভে 1900। আমি মনে হয় ভাইয়া 1500 থেকে 400 বাদ দিয়ে দিচ্ছি। 1500 থেকে 400 বাদ যাইতো যদি আপনার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি থাকতো। বুঝতে পারছি? জি ভাইয়া। শেষ। এই ভাই ছিল আর তো। চেষ্টা দেন।
38। আচ্ছা, 38-এ বলছে কি যে একটি স্থির বিন্দু আয়তন গ্যাস থার্মোমিটার পানির তৈল বিন্দুতে চাপ, এটা পানির তৈল বিন্দুতে চাপ দেওয়া আছে এতটুকু, আর একটা নির্দিষ্ট উষ্ণতায় তাপ দেওয়া আছে, তার মানে একই স্থির বিন্দু পদ্ধতি হবে আর কি। তাইলে এইটার ক্ষেত্রে আমরা জানি টি বাই হলো এই পানির তৈল বিন্দু ইজ ইকুয়াল এক্স বাই হলো এই পানির তৈল বিন্দুতে আপনার ওই তাপমাত্রিক ধর্ম। তাহলে পানির তৈল বিন্দুর ভ্যালু কিন্তু আমরা জানি, বলেন পানির তৈল বিন্দুর ভ্যালু কত? 273.16। ইয়েস। তাইলে এক্স এর ভ্যালু দেওয়া আছে কত? ওই যে টেম্পারেচার আমি বের করবো এটার মান দেওয়া আছে এতটুকু। তাহলে এক্স এর ভ্যালু 5 × 10⁴, আর এক্স এইটা দেওয়া আছে তৈল বিন্দুতে, এই যে 2.5, 2.5 × 10⁴, আর পানির তৈল বিন্দু এইটা 1.6। তার মানে এটা খাটলে আসে 2, 2 × শেষ আনসার। এটা কেলভিনে ভাইয়া বের হয়েছে। 37টা কত? 37। 37। এটা বোঝা গেছে? 38 অঙ্কুর। জি জি ভাইয়া, এটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা, তাইলে আমাদের এইটা শেষ, 38 শেষ। এখন হইলো আমাদের 37। 37-এ বলছে কি, কলমে সমস্যা হবে কিন্তু, যে কোন তাপমাত্রা ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্ট হতে 24 বেশি। তার মানে ফারেনহাইটের পার্ট বলছে সেলসিয়াসের পার্ট থেকে 24 বেশি। অর্থাৎ ফারেনহাইটের পার্ট যদি, সরি, সেলসিয়াসের পার্ট যদি হয় সি, তাহলে ফারেনহাইটের পার্ট হবে C+24। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেন কাহিনী শেষ। অর্থাৎ C/5 F-9 শেষ। এইখানে আপনি এফ এর জায়গায় C+24 লিখলেই আনসার শেষ, দেন সির ভ্যালু বের হয়ে আসবে। বুঝাইতে পারছি? 37-এ জি জি ভাইয়া। মানে ওই যে এক- একটার থেকে একটা এত গুণ বেশি হয় ওইখানে, মানে কার সাথে 2 গুণ করবো এটা একটু কনফিউজ। কত? মানে এই টাইপের কোয়েশ্চেন থাকে যে ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেল 2 গুণ বেশি, এরকম আচ্ছা, হলে মানে কার সাথে 2 গুণ ওকে, করবো বা। আমি দেখাই বাংলা লেখা যদি থাকে, ধর সেলসিয়াস হতে ফারেনহাইট এর, সেলসিয়াস হতে ফারেনহাইট এ 2 গুণ বেশি। তার মানে আমাকে বলছে কি তা, সেলসিয়াস হতে ফারেনহাইটে 2 গুণ বেশি। তার মানে সেলসিয়াস হতে, যে হতে বলছে, যেমন সেলসিয়াস হতে বলছে না, তাহলে সেলসিয়াসে যদি সি হয় তাহলে ফারেনহাইটে হবে 2C। বুঝা গেল? বুঝছি। এটা বাংলা একটু টাইম নিয়ে পড়বি, দেন বুঝতে পারবি তুই কার দ্বিগুণ বা কার 3 গুণ। বুঝছি ভাই। তো এই ভাইয়া আমার 21 নাম্বারটার ক্যালকুলেশন মিলে নাই। 21, এই তো এই প্রশ্নটাই বলছিলাম আমি। ওইখানে মানে টুটা নিচে নিচে গুণ করা মানে হাফ, ওইরকম দেখছিলাম সলিউশনে। সলিউশন দেখার দরকার নাই, আমরা দেখি কিভাবে করতে পারি, ঠিক আছে? দেখ, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা বলছে কি সেন্টিগ্রেড স্কেলের পার্টের দ্বিগুণ। তার মানে ফারেনহাইট স্কেলের পার্টটা বলছে সেন্টিগ্রেডের পার্টের কত গুণ হইব, 2 গুণ হইব। তাইলে সেন্টিগ্রেডের পার্ট ধরলাম সি, তাইলে ফারেনহাইটের পার্ট হবে আমাদের 2C। এইটাই ছিল আমাদের কন্ডিশন। তাইলে এখন যদি আমরা বসাই C/5 F-32/9, তার মানে আমি C/5 রাখলাম, আর 2C - 32/9, দ্যাটস ওয়াই 9C ইজ ইকুয়াল 10C, আর এটা মেবি 160। তার মানে আমাদের আসে সি সমান চলে আসে আমাদের 160। শেষ আনসার। কিন্তু এটা 320 হয় আনসার। আচ্ছা, এটা কি পাইছি আমি? সেন্টিগ্রেডে পাইছি। একক আমি কি জন্য দিছি? তাইলে ফারেনহাইটে কত হবে? 320 ডিগ্রি ফারেনহাইট। ও, বুঝাইতে পারছি? এজন্যই আমি বলি যে ইউনিটটা ইউজ করবো। এটা সেন্টিগ্রেডে 160 কিন্তু ফারেনহাইটে 320। বুঝা গেছে? বুঝছি ভাই। ওকে। তো এই ছিল আর কি ফিজিক্সের ক্লাস, বা সব ক্লাস মোটামুটি সবার শেষ। ভাইয়া আর আমার একটা কোয়েশ্চেন ছিল। কত? আহ ভাইয়া ওই আমাদের অনেক সময় কোয়েশ্চেন যে বের করতে বলে ফিজিক্সে, তো
তো এটিএম এও একটা আনসার হয়, পে স্কেলে আরেকটা আনসার হয়। তো কোয়েশ্চেনে তো স্পেসিফিক্যালি বলা থাকে না কোন ইউনিটে বের করব, তো এটা যদি আমি আমার ইচ্ছে মতো যে কোনো ইউনিটে বের করি তাইলে হবে। আমি তো এটা বললামই, তোমার ইচ্ছা মতো মানবে। এই যেমন এইটা আমি বের করছি তো 160, আর আরেকজনে বের করছে 320, কিন্তু তুমি যদি 160 শুধু লিখে দাও তাইলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু তুমি যদি 160 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা দাও তাহলে এটা রাইট। বুঝতে পারছি? বোঝা গেল? জি ভাইয়া। তো তুমি যে কোনো ইউনিটে বের করো, সমস্যা নাই। আমি বলছি রিটেনের মধ্যে একটা প্রশ্নের 1000টা সলিউশন থাকতে পারে। তার মানে আমরা যে সলিউশনই করি না কেন শেষে আমি ইউনিটটা দিবি। দিলে কিন্তু স্যার, ধরে স্যারের কাছে একটা উত্তর দেয়া আছে, সেন্টিগ্রেডে দেয়া আছে, এখন তুমি ফারেনহাইটে বের করছো, স্যার এইটা বের করতে বাধ্য, ফারেনহাইটে টেস্ট করতে বাধ্য। কিন্তু তুমি কোনো ইউনিট দিলা না, স্যারও বের করবে না। বোঝা গেল? এজন্যই বলছে যেগুলার একক পসিবল হয় এইগুলার একক দিবা, একক সারবা না। আর কোনো প্রশ্ন আছে কারো? না থাকলে আজকের মতো গুড নাইট। আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে পরীক্ষা আছে, চলো তোর পরীক্ষা দিও সবটি।